হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব। আমি প্রান্ত মজুমদার, রংপুর মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। আজকে তোমাদের মেন্টর হিসেবে ক্লাস নিব হচ্ছে দশম চ্যাপ্টার, মানব প্রতিরক্ষা বা ইমিউনিটি। এটা তোমাদের জুওলজি এর একটা অধ্যায় আর কি। তো তোমাদের সবাইকে স্বাগতম। আমি প্রথম ক্লাস নিচ্ছি তোমাদের অনলাইনে। এর আগে আমি অনলাইনে অবশ্য ক্লাস নিইনি, অফলাইনে অনেক ক্লাস নিয়েছি, আমার অনেক স্টুডেন্ট ছিল বা আছে। তো তোমাদেরকে আবারও বলছি স্বাগতম। তো আজকে প্রথম যে টপিকসটা আমাদের আছে সেটা হচ্ছে অনাক্রম্যতা। তো আচ্ছা, প্রথমে আমি জিনিসটা বলি যে অধ্যায় কি কি আছে, তাই না? অধ্যায় আসলে উদ্দেশ্যটা কি? তো অধ্যায়ের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে প্রতিরক্ষা। তোমার শরীরে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরি, তাই না? বিভিন্ন ধুলোবালি বা ভাইরাস, ছত্রাক, ব্যাকটেরিয়া এগুলোকে আমাদের কি অ্যাটাক করতে পারে না? অবশ্যই পারে। তো এরা যখন আমাদের অ্যাটাক করে তখন আমাদের শরীর কিছু ব্যবস্থা গ্রহণ করে, এটাকে কি বলা হয়? প্রতিরক্ষা। তো যেহেতু আমরা এই ব্যবস্থা গ্রহণ করতেছি বা আমাদের শরীরে এই ব্যবস্থা গ্রহণ করতেছে এজন্য একে কি বলা হয়? মানব প্রতিরক্ষা। তো প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে অনাক্রম্যতা। তো মানব প্রতিরক্ষায় অনাক্রম্যতা কাজ করে। আচ্ছা, অনাক্রম্যতা ওয়ার্ডটা একটু অন্যরকম, তাই না? অনাক্রম্যতা ওয়ার্ডটার অর্থ আগে আমাদের বুঝতে হবে। আমি লিখে রাখছি, দেখো সংক্ষেপে। সেটা হচ্ছে আক্রমণ হতে রক্ষা। তাহলে অনাক্রম্যতা মানে কি? আক্রমণ হতে রক্ষা। তোমার শরীরে যে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক আক্রমণ করলো, এটা থেকে রক্ষা করতে হবে কিনা, এই রক্ষা করার যে প্রসেসটা সেটাকে বলা হয় অনাক্রম্যতা। তো অনাক্রম্যতার তিনটা উদ্দেশ্য আছে, তোমাদের মাজেদা ম্যাম বা আলিম স্যারের বইয়ে দেওয়া আছে। সেই তিনটা উদ্দেশ্য হচ্ছে অণুজীবদের বিরুদ্ধে প্রতিরোধ, ক্ষতিগ্রস্ত কোষ প্রতিস্থাপন, পরিত্যক্ত কোষ শনাক্ত ও ধ্বংস। এই তিনটা হচ্ছে উদ্দেশ্য। অনেক সময় তোমাদের এমসিকিউতে এই তিনটা বলতে পারে যে অনাক্রম্যতার উদ্দেশ্য নয় কোনটি, দিতেই পারে। তো দ্বিতীয় হচ্ছে অনাক্রম্যতার অন্তর্গত কয়েকটি কোষ আমাদের আছে যেগুলো হচ্ছে অনাক্রম্যতায় অংশগ্রহণ করে, মানে আক্রমণ হতে আমাদের রক্ষা করার জন্য কিছু কোষ কাজ করে, তাই না? তো এই কোষগুলোর নাম হচ্ছে, প্রথমেই বলবো হচ্ছে লিম্ফোসাইট, তাই না? তোমরা লিম্ফোসাইট নাম শুনছো, এটা হচ্ছে ডাব্লিউবিসি এক ধরনের, তাই না? ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা, তাই না? তো লিম্ফোসাইট, তারপরে আছে কিলার বা নাল সেল, তারপর আছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, তারপর আছে মাস্ট কোষ, তারপর আছে গ্রানুলার লিউকোসাইট। আচ্ছা, গ্রানুলার লিউকোসাইট আবার তিনটা আছে, নিউট্রোফিল, বেসোফিল আর ইউসিনোফিল। দেখো আমি সংক্ষেপে লিখছি তোমাদের বোঝার জন্য যে শেষে কি থাকে? ফিল থাকে। দেখো সবগুলোর শেষেই ফিল আছে, ইউসিনোফিল, বেসোফিল, তারপর হচ্ছে নিউট্রোফিল, তিনটারই ফিল আছে। তো এই কোশ্চেন করতে পারে যে কোনটি গ্রানুলার কোষ নয়, তাই না? তখন ইজিলি অ্যান্সার করতে পারবা তোমরা সহজেই। তারপর হচ্ছে ডেনড্রাইটিক কোষ। ডেনড্রাইটিক কোষ ত্বকের ক্ষেত্রে তোমার ল্যাঙ্গারহ্যান্স কাজ করে। ত্বকের ক্ষেত্রে কি কাজ করে? ল্যাঙ্গারহ্যান্স। এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলতে পারি ল্যাঙ্গারহ্যান্স এক ধরনের ম্যাক্রোফেজ। এটাকে ত্বকের ম্যাক্রোফেজ বলা হয়। আচ্ছা, তাহলে প্রশ্ন করতে পারো ভাইয়া যে ম্যাক্রোফেজ কি, তাই না? তো ম্যাক্রোফেজ জিনিসটা হচ্ছে মনোসাইটের পরিবর্তিত রূপ। মনোসাইট যখন বিভিন্ন কারণে বড় হয়ে যায়, জীবাণুকে গ্রাস করে, তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। এই যে বললাম জীবাণুকে গ্রাস করে, এই একটা প্রসেসের মাধ্যমে, এই প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তোমরা এটা আগেও শুনছো আমার বিশ্বাস। তো না শুনে থাকলেও আমি বলে দিলাম, এখন থেকে মাথায় রাখবা যে ফ্যাগোসাইটোসিস কি? জীবাণুকে ভক্ষণ করা বা গ্রাস করা। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে লিম্ফোসাইট। এবার আমাদের টপিক্সের নাম কি? লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের ক্ষেত্রে তোমার আলিম স্যারের বইয়ে শুধুমাত্র বলা আছে 3 প্রকার, আর বাকি সব স্যারের বইয়ে বলা আছে 2 প্রকার। তো লিম্ফোসাইট কি কি? 2 প্রকার যদি আমি বলি, সেটা হচ্ছে বি আর টি লিম্ফোসাইট। কিন্তু আলিম স্যারের বইয়ে এক্সট্রা একটা বলা আছে, সেটা হচ্ছে প্রাকৃতিক মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল। আচ্ছা, এদের কাজ আছে কোষীয় অনাক্রম্যতা সৃষ্টি করা। লিম্ফোসাইটের মধ্যে আবার বি আর টি যে লিম্ফোসাইট আছে, টি লিম্ফোসাইটকে আবার 4টা ভাগে ভাগ করা হয়, তাই না? দেখো আমি লিখে রাখছি শুরুর দিকে যে এখানে, সেটা হচ্ছে টি লিম্ফোসাইটের প্রকারভেদগুলো, যে হেল্পার টি সেল, এটাকে আরও অন্য নামে বলা হয়, দেখো টিএইচ দ্বারা প্রকাশ করা হয়, বা CD4+, এটা দ্বারাও প্রকাশ করা হয়। তো এই হেল্পার টি সেল, এটার কাজ কি, তাই না? এটা আমাদের ইম্পর্টেন্ট। তো তোমাদের তো নোট দেওয়াই হবে, আমি সংক্ষিপ্ত বলার চেষ্টা করব যাতে তোমরা বুঝতে পারো নোটটা, তাই না? তোমরা ক্লাস না করলে আসলে নোট পড়ে কোনো লাভ নাই, তোমরা কোনো কথাই মাথায় রাখতে পারবে না, ঠিক আছে? জিনিসগুলো কিভাবে লেখা, কেন লেখা, তোমাদের এই ক্লাসের উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমি উদ্দেশ্যটা বলি নাই, তাই না? এখন তাহলে বলে দিই। তাহলে উদ্দেশ্যটা হচ্ছে, আমরা হচ্ছে অনেক সময়
অ্যাডমিশন যারা আমরা দিয়েছি বা আমরা যারা চান্স পেয়েছি বা ভালো করেছি, তাই না, সেটা মেডিকেল হোক বা হচ্ছে গুচ্ছ হোক বা ভার্সিটির যে ব্যাপারই হোক, তাই না, বা ইঞ্জিনিয়ারিংয়ের কথাও বলতে পারো, সেক্ষেত্রে আমাদের সবার একটা অভিজ্ঞতা আছে, তাই না। আমরা কিন্তু অ্যাডমিশনের সময় 4-5টা বই একসাথে পড়তে পারি না, বা ইন্টার লাইফেও আমাদের ওইটা সম্ভব হয়ে পড়ে না, তাই না। বিভিন্ন পরীক্ষা থাকে, এক্সাম থাকে, তারপরে বিভিন্ন ব্যস্ততা থাকে, বা একটা বই পড়ার জন্য আমাদের টাফ হয়ে যায়। কিন্তু অধিকাংশ বই কিন্তু এক ধাঁচে লেখা, বা অধিকাংশ টপিকস কিন্তু সেম, কিন্তু তোমরা যদি নিজেরা করতে চাও এটা অনেক সময় খাবে, বা তোমাদের এখন যে প্ল্যাটফর্মগুলো আছে সে প্ল্যাটফর্মগুলো আলাদাভাবে এই কোনো ক্লাস দেয় না। এই জন্য আমাদের উদ্দেশ্য, বা আমরা যারা ফিল করছি যে তোমাদের এই ক্লাসটা দেওয়া উচিত, এই জিনিসগুলো তোমাদের সহজ করে দেওয়া উচিত, তোমাদের সময় বাঁচুক, তোমরা ভালো করো, এটাই আমাদের উদ্দেশ্য। তো এখানে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন মানে মেন বই আমরা বলতে কি বুঝি, জিওলজির ক্ষেত্রে আমরা বুঝি হচ্ছে আজমল স্যারের বই, তাই না, গাজী আজমল স্যারের বই। তো গাজী আজমল স্যার বাদে যে বইগুলো আছে, যেমন আলিম স্যার, তারপরে মাজেদা ম্যাম, ইত্যাদি ইত্যাদি, আমরা বিভিন্ন গাইডেরও হেল্প নেওয়ার চেষ্টা করছি। সেটা গাইডের থেকে আমরা নতুন কোনো তথ্য দিইনি, বাট ওইখান থেকে সহজ করার চেষ্টা করছি জিনিসগুলো, বুঝছো। আচ্ছা, তো উদ্দেশ্য বললাম, জানি না কতটুকু বুঝতে পারছো, বাট এইভাবে যদি তোমরা চেষ্টা করো, একটু একটু করে নিজেকে গুছায় নাও, একটু একটু করে নিজেকে আগায় রাখো, অবশ্যই তুমি সফল হবে, বিশ্বাস রাখো। শোনো, সফলতা কিন্তু কোনো জলদি প্রসেস না, বুঝছো, এটা একটা ধীর গতির প্রসেস। তুমি একটু একটু করে আগাবা, তুমি মনে করতেছো যে তুমি আগাচ্ছ না, কিন্তু আসলে এক সময় দেখবা যে তুমি ভালো করা শুরু করছো। তোমার কাছে হঠাৎ করে আমি ভালো করলাম, কিন্তু এই হঠাৎ করে ভালো করাটা একদিনে হয়নি, তোমার একটু একটু চেষ্টার মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে। তো আমি চাই তোমরা যারা ক্লাস করছো অবশ্যই তোমরা সবাই ভালো বা অ্যাক্টিভ, না হলে এরকম ক্লাসে তোমরা অ্যাড হইতে না, তাই না। তো তোমরা ভালো করবা, এটাই চাই। তোমাদের জন্য অনেক শুভকামনা। ক্লাসটা শুরু করি আবার নতুন করে। তো লিম্ফোসাইট বললাম যে 3 ভাগে ভাগ করা হয়েছে, শুধু আলিম স্যার বলছেন কি বিটিআর প্রাকৃতিক মারণ কোষ। টি লিম্ফোসাইট আবার 4 প্রকার, যে হেল্পার টি কোষ, সাইটোটক্সিক টি কোষ, মেমোরি টি কোষ আর সাপ্রেসর টি কোষ। তো হেল্পার টি কোষ কী করে, দেখো নামের মধ্যে অ্যান্সার আছে, আমাদের পড়ারই দরকার নাই, সহজভাবে বলে দিই যে হেল্পার টি কোষ হেল্প করে, তাই না, বা সাহায্য করে। তাহলে কিসে সাহায্য করে, অনাক্রমতায় সাহায্য করে। কার অনাক্রমতায় সাহায্য করে, এই যে বাকি যে টি সেলগুলো আছে, যেমন সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল, সাপ্রেসর টি সেল, এগুলোকে হেল্প করে, তাই না। ফ্রেন্ডদের মধ্যে আমাদের কি হয়, একটা ফ্রেন্ড বিপদে পড়লে অন্য ফ্রেন্ডরা হেল্প করে না, হেল্প করে। তেমনই এই হেল্পার টি সেল অন্য যে ফ্রেন্ডগুলো বা অন্য যে ভাইগুলো বলতে পারো, যেমন সাইটোটক্সিক টি সেল, মেমোরি টি সেল, সাপ্রেসর টি সেল, তো এগুলোকে তাদের যে কাজ আছে সেই কাজে হেল্প করে, এটা ওর মেইন কাজ, ঠিক আছে। তারপরে সাইটোটক্সিক টি সেল, সাইটোটক্সিক টি সেলের আরেক নাম হচ্ছে CD8+ বা TC দ্বারা প্রকাশ করা হয়, বা কিলার বা ঘাতক সেল। দেখো, কিলার বা ঘাতক সেল থেকে কিন্তু এর কাজটা আমরা সহজেই বুঝতে পারি, এটা কিন্তু ডিরেক্ট কিল করে বা জীবাণুকে মেরে ফেলে, তাই না। সাইটোটক্সিক এর কাজ কি, যে ডিরেক্ট কিল করবে বা জীবাণুকে মেরে ফেলবে। তারপর হচ্ছে প্লাজমা সেল, বা তারপর আছে মেমোরি সেল আছে, তাই না, সরি প্লাজমা সেল বলতেছি কেন, মেমোরি সেল আছে যেটা হচ্ছে মেমোরি টি সেল, তাই না। মেমোরি টি সেল হচ্ছে কী করে, মেমোরি টি সেলের কাজটাকে, আচ্ছা মেমোরি আমরা মোবাইলে অনেক মেমোরি ব্যবহার করি, তাই না, কম্পিউটারে মেমোরি ব্যবহার করি। মেমোরি কাজ কি, যে কোনো একটা তথ্য আমার ধরে রাখা, তাই না, কোনো একটা তথ্য আমার সংরক্ষণ করে রাখা। তো মেমোরি টি সেল প্রথমে ধরো একটা জীবাণু আমার শরীরে ঢুকলো, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়াও হইতে পারে। তো এই জীবাণুটা আমার শরীরের একটা অংশকে ক্ষতি করলো, তাই না, শরীরের একটা অংশকে ক্ষতি করলো বা প্রদাহ সৃষ্টি করলো। তো এর পরবর্তীতে এই মেমোরি টি সেলটা এই জীবাণুকে চিনে রাখতেছে যে তুই আমার ক্ষতি করছিস, তোকে আমি চিনে রাখলাম, এরপরে যখন আসবি তোকে আমি একদম মেরে ফেলবো। তো এই কাজটাই করে। এ যখন পরবর্তীতে সেম জীবাণু, ধরো সেম ব্যাকটেরিয়া যদি আমাদের অ্যাটাক করে, তখন এই ব্যাকটেরিয়াকেও সহজেই চিনে ফেলে। তো ব্যাকটেরিয়া কিছু করার আগে ওটাকেও মেরে ফেলে, বুঝতে পারছো বিষয়টা এমন। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো এখানে তোমার আপু হয়তো নোট দিবে, তো নোটে অনেক ব্যাখ্যা করা আছে, বাট মেন জিনিসগুলো আমি তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের আছে বি লিম্ফোসাইট, তারপরে তোমাদের আছে বি লিম্ফোসাইট। আচ্ছা, লিম্ফোসাইটের কাজ তো বলছি আমি মনে হয়, যে টি লিম্ফোসাইটের কাজ কি, কোষীয় অনাক্রমতা সৃষ্টি করা,
তাই না? আর বি লিম্ফোসাইটের কাজ কি? তোমার হচ্ছে প্লাজমা কোষ বা বি কোষ, এরা হচ্ছে মেমোরি সেল হিসেবে অনেক সময় কাজ করে। দেখো বি লিম্ফোসাইটের প্রধান কাজ আর টি লিম্ফোসাইটের প্রধান কাজের মধ্যে পার্থক্য আছে, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, বাট টি লিম্ফোসাইট কোনো অ্যান্টিবডি তৈরি করে না। আচ্ছা, তোমরা এই জিনিসগুলো একটু তুলে নাও, হ্যাঁ, তোমাদের একটু সময় দিচ্ছি, তুলে নাও 1 মিনিটে। আচ্ছা, আমার বিশ্বাস তোমরা সবাই তুলে নিয়েছো, তো আমি নেক্সট টপিকসে যাই। হ্যাঁ, নেক্সট টপিক হচ্ছে আমাদের লিম্ফয়েড অঙ্গ। ঠিক আছে, লিম্ফয়েড অঙ্গ কি কি আছে, এদের কাজ কি, এগুলো আর কি। তো প্রথমে বুঝতে হবে যে লিম্ফ কি, তাই না? প্রথমে বুঝতে হবে কি লিম্ফ কি। তো লিম্ফ জিনিসটা হচ্ছে আমাদের শরীর বিভিন্ন টক্সিক উৎপন্ন করে, যেমন তোমরা জানো যে ধমনীর মাধ্যমে আমাদের ভালো রক্ত যায়, তাই না, শরীরে, আবার শিরার মাধ্যমে খারাপ রক্ত আবার হৃৎপিণ্ডে ফেরত আসে। তো এই ক্ষেত্রে কিছু টক্সিক পদার্থ আমাদের শরীরে উৎপন্ন হয়, এটা লিম্ফের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় বা জমা থাকে। তাহলে আমি লিম্ফকে কি বলতে পারি? টক্সিক জাতীয় পদার্থ, তাই না? তো কিছু লিম্ফয়েড তোমার অর্গান আছে বা গ্রন্থি আছে, এই লিম্ফয়েড অর্গানগুলো তোমাদের এমসিকিউতে অনেক দেয় যে কোনটি লিম্ফয়েড অর্গান নয় বা কোনটি লিম্ফয়েড অর্গান। ঠিক আছে, এইভাবে কোশ্চেনগুলো দেয়। তো লিম্ফয়েড অর্গানগুলো তোমরা আমার সাথেই তুলে নাও। আচ্ছা দেখো, তাহলে আমি কি কি লিখলাম? তোমার প্রথমে লিখলাম কি লিম্ফয়েড অর্গান, তাই না? তাই আমি এখানে হেডলাইনটা দিয়ে দিই যে লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কি কি আছে দেখো, থাইমাস গ্রন্থি, তারপরে কি আছে অস্থিমজ্জা, তারপরে কি আছে লসিকা, তারপরে কি আছে লসিকা নালী, তারপরে কি আছে পিলিয়া বা স্প্লিন, তারপরে কি আছে অ্যাডিনয়েড গ্রন্থি, তারপরে কি আছে টনসিল, তারপরে কি আছে অ্যাপেন্ডিক্স, তারপরে কি আছে পেয়ার প্যাস। তো বলতে পারো ভাই এতগুলো আমি কিভাবে মনে রাখবো, আমার জন্য তো একটু কঠিন হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু তোমরা এখনও আমাদের বডি, হিউম্যান বডি সম্পর্কে অত বেশি জানো না বা কোথায় কী অবস্থিত, তাই না? তো সেহেতু তোমাদের জন্য এটা ওইভাবে ভিজুয়ালি মনে রাখা কষ্টকর। কিন্তু আমি তোমাদের জন্য এই জন্য একটা নিউমোনিক দিতে পারি, সেটা হচ্ছে সহজে, সেটা হচ্ছে তোমরা মনে রাখতে পারো ট্যাপস। ঠিক আছে, ট্যাপস পি। ধরো আমি ক্লাস নিচ্ছি ট্যাবে, হ্যাঁ, তো ট্যাবে ক্লাস নিচ্ছি, কে নিচ্ছে? প্রান্ত ভাই। তাহলে প্রান্ত ভাইয়ের
পি, তাহলে ট্যাপস পিতে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। টিতে দেখো দুইটা আছে, থাইমাস আছে, টনসিল আছে, দেখছো টিতে দুইটা চলে গেছে, থাইমাস টনসিল। এতে দুইটা আছে দেখো, অ্যাডিনয়েড অ্যাপেন্ডিক্স, দুইটা চলে গেল। তারপর হচ্ছে বিতে কোন হচ্ছে বোন ম্যারো, এটার আর একটা নাম কি বোন ম্যারো। দেখো বিতে চলে গেল কি, দেখো একটা বোন ম্যারো। তারপর হচ্ছে প্লিয়া বা স্প্লিন, দেখো এসে চলে গেল প্লিয়া বা স্প্লিন। আর লিম্ফতে তোমরা মনে রাখতে পারো লসিক বা লসিকা নালী, এটা আমার বিশ্বাস তোমাদের মনে থাকবে যে লসিকা বা লসিকা নালী। আর পিতে কি পেয়ার প্যাস। দেখো প্রথম নামটা কি লিম্ফ বা লিম্ফয়েড অর্গান, তাহলে লিম্ফে দুইটা জিনিস মনে রাখতে পারো, লসিকা বা লসিকা নালী। বাকি মনে রাখতে পারো কি দিয়ে, ট্যাপস পি। বা ভাইয়া কি দিয়ে ক্লাস নিচ্ছে, ট্যাপ দিয়ে, তাই না। ভাইয়ার নাম কি প্রান্ত ভাই, তো প্রান্ত ভাই ট্যাপ দিয়ে ক্লাস নিচ্ছে, এই জন্য মনে রাখতে পারো কি ট্যাপস পি। ওকে ডান, এইটুকু তোমরা তুলে নিয়েছো হয়তো আমার সাথে। নেক্সট আমাদের টপিকস হচ্ছে যে আচ্ছা, মানবদের প্রতিরক্ষা ব্যবস্থাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়, তাই না। মানবদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তোমার সাধারণত দুইটি পর্যায়ে ভাগ করা যায়। একটা হচ্ছে সাধারণ প্রতিরক্ষা আর হচ্ছে নির্দিষ্ট প্রতিরক্ষা। সাধারণ প্রতিরক্ষা জিনিসটাকে, তোমার শরীরে একটা জীবাণু আসতেছে, যে কোনো জীবাণু, সেটাকে ও অ্যাটাক করতেছে বা ফ্যাগোসাইটোসিস করতেছে, এটা হচ্ছে সাধারণ প্রতিরক্ষা। বা নির্দিষ্ট প্রতিরক্ষা কি, ওই যে তুমি চিন্তা করো যে তোমার শরীর একটা জীবাণুকে চিনে রাখছে, এই জীবাণুকে পরবর্তীতে জীবাণু আসলে সেই নির্দিষ্ট জীবাণুকেই ধ্বংস করতেছে, এটা কি নির্দিষ্ট প্রতিরক্ষা। বা নির্দিষ্ট কোনো আক্রমণ থেকে রক্ষা করা, এটা কি নির্দিষ্ট প্রতিরক্ষা। আচ্ছা, এখান থেকে অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু প্রতিরক্ষা স্তর খুবই ইম্পর্টেন্ট। প্রতিরক্ষা স্তর, প্রতিরক্ষা স্তর থেকে কোশ্চেন প্রত্যেকবারই সাধারণত দেখা যায়, বা এটা ইম্পর্টেন্টের মধ্যে ধরতে পারো। হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিকস, এই অধ্যায়ে একটা ইম্পর্টেন্ট টপিকস কি প্রতিরক্ষা স্তর। প্রতিরক্ষা স্তর তিনটা আছে, এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আর তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে এই যে প্রথম, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়, তাহলে প্রথম আর দ্বিতীয় হচ্ছে নন স্পেসিফিক, নন স্পেসিফিক। প্রথম প্রতিরক্ষা স্তর আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি নন স্পেসিফিক, আর তৃতীয় প্রতিরক্ষা স্তর কি স্পেসিফিক। দেখো আমি ইংলিশেও লিখছি, বাংলায়ও লিখছি, বুঝছো। আমি কিন্তু দুইটাকেই মানি, কারণ কি এখন হায়ার এডুকেশনের জন্য কিন্তু ইংলিশও জানা প্রয়োজন, তাই না। অনেকে বলে আমি আমার বাংলাকে অনেক ভালোবাসি, বাট বাংলাকে আগানোর জন্য ইংলিশের প্রয়োজনীয়তা আছে, তাই না। আমাকে ওয়ার্ল্ড যেভাবে আগায় যাচ্ছে, আমাদের তাদের সাথে ইন্টারাকশন করতে হবে না, করতে হবে, তার জন্য কি প্রয়োজন, ইংলিশ ভাষা চেনা, তাই না। এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো দুইটা দুইভাবে লিখলাম, এই জন্য মজা করে লিখলাম যে একটা হচ্ছে বাংলায় লিখলাম নন স্পেসিফিক, আরটা ইংলিশে লিখলাম সেটা হচ্ছে স্পেসিফিক। ওকে, আচ্ছা, প্রথম প্রতিরক্ষার 7টি ব্যবস্থা আছে। প্রথমত এই প্রতিরক্ষাগুলোর যে হেডলাইন আছে, ঠিক আছে, হেডলাইনগুলো থেকে এমসিকিউ দেয়। হ্যাঁ, ভিতর থেকে যেখান থেকে এমসিকিউ দেয় সেগুলো আমি বলে দিব, বাট মূলত কি হেডলাইন থেকে এমসিকিউ দেয়, তো হেডলাইনগুলো আমাদের পড়তে হবে। আমরা অনেক সময় ভিতরে পড়তে যাই, হেডলাইন পড়তেই ভুলে যাই, তাই না। কিন্তু হেডলাইন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো প্রথম প্রতিরক্ষা স্তর যেটা, হেডলাইনগুলো আমি একটু লিখতেছি। হ্যাঁ, প্রথম প্রতিরক্ষা স্তর সংক্ষেপে লিখতেছি। একা মানুষ তো বুঝছো, পুরো লিখতে গেলে তোমাদের অনেক সময় খাবে, তোমাদের জন্য এটা একটা বিরক্তিকর, এর জন্য সংক্ষেপে লেখার চেষ্টা করতেছি, বলে তো দিচ্ছি, তাই না। আচ্ছা, প্রথমে আসে হচ্ছে ত্বক। দেখো তোমার ত্বকে কোনো জীবাণু আসতেছে, ত্বক কি কাজ করবে না, এর বিপরীতে অনেক জীবাণুকে তো ভিতরে ঢুকতেই দেয় না, তাই না, ত্বক। এটার জন্য এটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে, সবচেয়ে বাইরের স্তর না ত্বক। দেখো দ্বিতীয় একটা স্তর কাজ করে, সেটা হচ্ছে লোম। দেখো ত্বকের উপরে কিন্তু লোম থাকে, মিল আছে না। এই কার কার লোম নেই হাতে বলো, কার কার লোম নাই, সবারই লোম আছে। আচ্ছা, দেখো শুধু হাতে লোম না, তোমার কিন্তু নাকের ভিতরেও লোম আছে, ঠিক আছে। নাকের ভিতরে লোমটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ নাকের ভিতরে লোমটা তোমার যে জীবাণুগুলো বা ধুলোবালি যাচ্ছে এটাকে আটকায়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সিলিয়া বা মিউকাস। দেখো কোনো জায়গায় কেটে গেলে আগে কি হয়, ধরো মুখের ভিতরে কোথাও কেটে গেছে, কি হয়, নালা জাতীয় যে পদার্থটা
সেটা ক্ষরণ হয়, তাই না? সে জায়গায় বেশি বেশি নালা ক্ষরণ হয়। তো এই নালা জাতীয় পদার্থকেই বলা হয় মিউকাস বা সিলিয়া। ঠিক আছে, তারপরে দেখো অশ্রু বা লালা। আচ্ছা, চোখ, আমাদের শরীর কিন্তু অনেক স্মার্ট। আমাদের কি, আমরা কিন্তু অনেক স্মার্ট। আমাদের শরীর, আমরা স্মার্ট না হলে আমাদের শরীর অনেক স্মার্ট, বুঝছো? আমরা মনে করি আমরা কান্না করি আমাদের দুঃখ থেকে, তাই না? আসলে ওইটা সঠিক, বাট কান্না করার একটা পিছনে একটা কারণ আছে, বুঝছো? তুমি যখন তোমার যখন চোখে অনেক জ্বালাপোড়া করে বা চোখে ব্যথা করে, তখনই তোমার চোখ দিয়ে অশ্রু বের হয়, বা চোখে কোনো, চোখ ধরো তো কোনো বিপদ পাইছে, যে জীবাণু ঢুকতেছে, তখনই কি তোমার চোখ থেকে অশ্রু বের হয়। এটা অশ্রুর ভিতরে অনেক এনজাইম থাকে। একটা এনজাইম আছে লাইসোজাইম, এটা হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। তাহলে অশ্রু বা লালাতে একটা কমন এনজাইম থাকে, তার নাম কি? লাইসোজাইম। এটা কি করে? ব্যাকটেরিয়া নাশক। আর একটা এনজাইমও থাকে লালাতে, তোমরা বলতে পারো লালাতে তো ভাই টায়ালিনও থাকে, আমরা তো পড়ছি, তাই না? কিন্তু এই জায়গায় আমরা যে অধ্যায়টা পড়তে, সেটা কি? প্রতিরক্ষা। টায়ালিন কিন্তু ওইভাবে প্রতিরক্ষার কাজে হেল্প করে না। কে হেল্প করে? লাইসোজাইম। এই জন্য আমরা লাইসোজাইমটাই বললাম, ঠিক আছে? তারপরে দেখো, তারপর হচ্ছে সিরুমন। আচ্ছা, কানে তোমরা দেখো না, কানে খোল হয়, তাই না? হলুদ হলুদ জাতীয় পদার্থ জমা হয়। এটাকে আমরা বলি কি? ডিসগাস্টিং একটা বিষয়, তাই না? অনেকের বলি, অনেকের যারা মনে করো কম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের অনেক সময় কান থেকে ওই যে হলুদ জাতীয় পদার্থ এটা বেরোয় আসে, আমরা বলি কি নোংরা। কিন্তু ওই হলুদ জাতীয় পদার্থেরও কাজ আছে। তোমার যদি কান থেকে হলুদ জাতীয় পদার্থ না বের হইতো, তাহলে কানও বিভিন্ন ময়লা জীবাণু তোমার ঢুকে যেত, বুঝতে পারছো? তো এই ময়লা জীবাণু যাতে না ঢোকে, এই জন্য কান থেকে সিরুমন বা হলুদ জাতীয় পদার্থ বের হয়। সিরুমেন, উচ্চারণটা কি? সিরুমেন। দেখো 5 নম্বরে আছে তোমার পাকস্থলীর অ্যাসিড। পাকস্থলীর অ্যাসিডের নাম কি রে? তোমরা কেউ জানো পাকস্থলীর অ্যাসিডের নাম কি? তোমাদের ভাইয়া বলতেছে সালফিউরিক অ্যাসিড। পাকস্থলীতে যদি সালফিউরিক অ্যাসিড থাকতো, তাহলে পাকস্থলী কি পাকস্থলী থাকতো রে? পাকস্থলী তো পুরো ছাইপুর হয়ে যেত। পাকস্থলী, এর নাম হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদিও এটাও একটা স্ট্রং অ্যাসিড, তাই না? এর পিএইচ এর মান 1.5, তাই না? তাহলে কত নিচে, তাই না, পিএইচ এর মান? তো এটাও একটা স্ট্রং অ্যাসিড। কিন্তু আমাদের পাকস্থলী কিছু প্রতিরক্ষা স্তর আছে, যেমন মিউকাস আবরণ আছে, তারপরে বাইকার্বনেটের যে একটা আছে। তো এই জিনিসগুলো আমাদের পাকস্থলীকে রক্ষা করে। তারপরে খেয়াল করো রেচনতন্ত্রের অ্যাসিড। রেচনতন্ত্রেও কিছু অ্যাসিড থাকে, সেগুলো আমাদের প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। কোন প্রতিরক্ষা স্তর? প্রথম প্রতিরক্ষা স্তর। তারপরে খেয়াল করো মাইক্রোবায়োম। মাইক্রো মানে ছোট। তারপরে খেয়াল করো মলত্যাগ ও বমি। এই কে রে মলত্যাগ না করে বাঁচতে পারবি? হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের অনেক সময় তুই করে বলে ফেলতেছি, আমার স্টুডেন্টদের অনেক সময় তুই বলি। হ্যাঁ, তোমরা রাগ করো না, এটা আমি ভালোবেসে বলি। হ্যাঁ, তোমাদের আপনি বলা উচিত আমি মনে করি, কিন্তু অনেক সময় মনে করো ক্লাস নেওয়ার ক্ষেত্রে তুই বা তুমি চলে আসে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি, বাট তোমরা এটা বুঝে নিও আর কি। তো মলত্যাগেরও কিন্তু ইম্পর্টেন্স আছে, এটাও কিন্তু প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। আচ্ছা আচ্ছা, বিভিন্ন ধরনের ম্যাক্রোফেজ আছে। তো বিভিন্ন অংশের ম্যাক্রোফেজকে বিভিন্ন বিভিন্ন নামে ডাকা হয়। এটা অন্যান্য চ্যাপ্টারে তুমি শিখতে পারবে, বাট আমি কিছুটা বলে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কেউ পারলে তুলে নিও। যেমন যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় কাপ্ফার সেল। ত্বকের ম্যাক্রোফেজকে আগেই বলছি যে ল্যাঙ্গারহ্যান্স সেল বলা হয়। তারপরে টিস্যুর ম্যাক্রোফেজকে বলা হয় হিস্টিওসাইট। তারপর হচ্ছে কিডনির ম্যাক্রোফেজকে বলা হয় মেসেঞ্জিয়াল সেল, ইটিসি আর কি। তারপরে পেরিটোনিয়াল ম্যাক্রোফেজ। পেরিটোনিয়াল কি? তোমার পাকস্থলীর আবরণ। এটাকে ম্যাক্রোফেজকে কি বলা হয়? পেরিটোনিয়াল ম্যাক্রোফেজ। আচ্ছা, এই মলত্যাগ বা বমি পর্যন্ত ছিল কিন্তু তোমার প্রথম প্রতিরক্ষা স্তর। ক্লিয়ার? মলত্যাগ বা বমি পর্যন্ত ছিল কি? প্রথম প্রতিরক্ষা স্তর। এবার আমরা কি শিখব? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। কি শিখব? দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এরপর আমরা কি শিখব? তৃতীয় প্রতিরক্ষা স্তর। আগে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটা আমরা শিখি। হ্যাঁ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের প্রথমে হচ্ছে, প্রথম যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে
ফ্যাগোসাইট। এই যে একটু আগে আমি ফ্যাগোসাইটের নামগুলো বললাম কিন্তু, তাই না? যকৃতের ফ্যাগোসাইটের নাম কি? কাপ্ফার সেল। তারপর আছে কিডনির ফ্যাগোসাইটের নাম কি? মেসেঞ্জিয়াল সেল। তারপরে ত্বকের ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটের নাম কি? আচ্ছা, যেটাই ম্যাক্রোফেজ সেটাই ফ্যাগোসাইট, কারণ ম্যাক্রোফেজ কী করে? ফ্যাগোসাইটোসিস করে, এই জন্য ওকে কী বলা হয়? ফ্যাগোসাইট। আচ্ছা, এই যে যেগুলো শেষে তুমি সাইট দেখবা, হ্যাঁ, যেগুলো শেষে তুমি সাইট দেখবা, এটার মানে হচ্ছে এটা একটা কোষ। সাইট মানে কি? এটা একটা কোষ যার শেষে সাইট দেখবা, যেমন লিউকোসাইট, মোনোসাইট, তারপর হচ্ছে ইটিসি, যেগুলো শেষে সাইট দেখবা সেগুলোই কি? তোমার কোষ। ঠিক আছে। 2 নম্বরে আছে তোমার প্রাকৃতিক ঘাতক কোষ বা প্রাকৃতিক মারণ কোষ। ও যে 3 ভাগ করছিল না আলিম স্যার লিম্ফোসাইটকে, সেখান থেকে প্রাকৃতিক মারণ কোষ। 3 নম্বরে আছে কমপ্লিমেন্ট তন্ত্র। 4 নম্বরে আছে ইন্টারফেরন। 5 নম্বরে আছে সাইটোকাইনস। 6 নম্বরে আছে অ্যাকিউট ফেজ প্রোটিন। আচ্ছা, এটা কিন্তু অন্য বইয়ে তোমার মেন বই যেটা গাজী আজমল স্যারের বই কিন্তু সবগুলো পাবা না, হ্যাঁ, এখানে এক্সট্রা অনেকগুলো দেওয়া আছে। এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে, খুবই ভালো করে এগুলো পড়বা। অ্যাকিউট ফেজ প্রোটিন। আচ্ছা, এগুলো হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের যে অংশগুলো সেগুলো। প্রথমটা কি? ফ্যাগোসাইট। দ্বিতীয় কি? প্রাকৃতিক মারণ কোষ, কমপ্লিমেন্ট তন্ত্র, ইন্টারফেরন, সাইটোকাইনস, অ্যাকিউট ফেজ প্রোটিন, প্রদাহ সৃষ্টিকারী রোগ, জ্বর, রক্ততঞ্চন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের। তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে কোনটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ নয়। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে ভিতর থেকে তোমাদের ইম্পর্ট্যান্টের ভিতরে ফ্যাগোসাইট তো বললামই, তারপর হচ্ছে আচ্ছা ইন্টারফেরন জিনিসটা কি জানো? ইন্টারফেরন হচ্ছে ভাইরাস প্রতিরোধী। ইন্টারফেরন মানে কি? ভাইরাস প্রতিরোধী। আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো খাই জানো, সেই অ্যান্টিবায়োটিকগুলো কিন্তু ভাইরাসকে মারতে পারে না, বাট এই ইন্টারফেরন কিন্তু ভাইরাস প্রতিরোধী। এই ইন্টারফেরন কিন্তু ভাইরাসকে মারতে পারে। ইন্টারেস্টিং না তথ্যটা? তারপর হচ্ছে এই জন্য কি ভাইরাল যে জ্বরটা বা ভাইরাল ডিজিজ সহজে কিন্তু সারতে চায় না, তাই না? ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে কিন্তু সেরে যায়, বাট ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সহজে সারতে চায় না। সাইটোকাইনস আছে, অ্যাকিউট ফেজ প্রোটিন আছে, প্রদাহ সৃষ্টিকারী রোগ আছে, জ্বর আছে, রক্ততঞ্চন আছে। এই কয়টা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। আচ্ছা, এবার আমরা জানবো তৃতীয় প্রতিরক্ষা স্তরের কি কি অংশ আছে। আচ্ছা, আমি পুরোপুরি ব্যাখ্যা আবারও বলতেছি, পুরোপুরি ব্যাখ্যা দিচ্ছি না, যেটা আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটাই বলতেছি। হ্যাঁ, তো তোমরা যারা ক্লাস করবা বা নোট করবা তাদেরকেই দেওয়া হবে, কারণ আমি মনে করি ক্লাস বা নোট না করে তোমরা যদি ওই নোটটা পড়ো তাহলে তোমাদের কোনো কাজে আসবে না, তাই না? তোমরা বুঝতে পারবা না যে জিনিসগুলো কেমনে কি আসলো হঠাৎ করে, বা তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে না। বাট ক্লাসটা করলে তোমরা এই যে আমি কথাটা বলতেছি তোমরা শুনতেছো, তাই না, মনোযোগ দিচ্ছ, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানো আর না মানো, এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক পার্থক্য করে দেয়। তাড়াহুড়া নয়, ধীরে সুস্থেই আগাও। বুঝতে পারছো? কচ্ছপের গতিতেই আগাও, খরগোশ হওয়ার দরকার নাই।
আমরা কচ্ছপের গতিতে আগায় যেয়ে অনেক দূর আগায় যাব, বুঝছো? বিশ্বাস রাখো। আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের যে অংশগুলো আছে। 1 নম্বর হচ্ছে লিম্ফোসাইট। আগেরটা কি পাইছিলাম না বলতো? আগেরটা পাইছিলাম ফ্যাগোসাইট, এটা কি লিম্ফোসাইট। 2 নম্বরে আছে লিম্ফোসাইটের ব্যাখ্যা আমি কিন্তু আগেই বলছি, তাই না? তারপর আছে অ্যান্টিবডি। আচ্ছা, অ্যান্টিবডি ওয়ার্ডটা আমরা প্রথম কোথায় পাইছিলাম? অ্যান্টিবডি ওয়ার্ডটা পাইছিলাম যে আমরা 2টা লিম্ফোসাইট পাইছিলাম সব বইয়ে, আর শুধু আলিম স্যার বলছিল 3টা লিম্ফোসাইট, বি, টি আর প্রাকৃতিক মারণকোষ। যেখানে আমরা বি লিম্ফোসাইট পাইছিলাম, বি লিম্ফোসাইটের ভিতরে এটাও মেমোরি সেল হিসেবে কাজ করতো, বাট এটার প্রধান কাজ কী ছিল বা পার্থক্য তৈরি করতো টি লিম্ফোসাইট থেকে, সেটার কারণ কি? সেটা হচ্ছে যে এটি অ্যান্টিবডি তৈরি করে। তাহলে কোন লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে? সেটা হচ্ছে বি লিম্ফোসাইট। 3 নম্বরে আছে, আর একটা জিনিস বলিনি, তো বি লিম্ফোসাইট হচ্ছে যে মেমোরি সেল, আর টি লিম্ফোসাইট যে মেমোরি সেল, এই দুইটার পার্থক্যও কিন্তু ওইটা যে একটা অ্যান্টিবডি তৈরি করে আর একটা অ্যান্টিবডি তৈরি করে না, ঠিক আছে? বি লিম্ফোসাইটকে কিন্তু প্লাজমা কোষও বলা হয়, ঠিক আছে? তারপরে খেয়াল করো স্মৃতিকোষ। স্মৃতিকোষ বা মেমোরি সেল, বুঝতে পারছো? এটা বি লিম্ফোসাইটও হইতে পারে, টি লিম্ফোসাইটও হইতে পারে। এই 3টা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। আচ্ছা, আজকের আর একটা ইম্পর্টেন্ট টপিক, সব থেকে ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে কোশ্চেন আসেই, হ্যাঁ, যে সক্রিয় প্রতিরক্ষা কী আর অক্রিয় প্রতিরক্ষা কী, তাই না? সক্রিয় প্রতিরক্ষা কী আর অক্রিয় প্রতিরক্ষা কী? তোমাদের এভাবে কোশ্চেনটা আসে যে প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষার উদাহরণ কী, প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা কোনটি, বা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা কোনটি, বা কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা কোনটি, বা কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা কোনটি? তো প্রথমে প্রতিরক্ষা স্তরকে, যে তৃতীয় যে স্তরগুলো, এটা আছে এই যেগুলো বললাম যে কৃত্রিম অক্রিয়, কৃত্রিম সক্রিয়, প্রাকৃতিক অক্রিয়, প্রাকৃতিক সক্রিয়র একটা অংশ এই তৃতীয় প্রতিরক্ষা স্তরে কাজ করে এক্ষেত্রে, বুঝতে পারছো? আচ্ছা, এটাকে প্রথমে ভাগ করা হয়েছে সহজাত প্রতিরক্ষা আর হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। সহজাত আর অর্জিত। আর এই অর্জিতকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে সক্রিয় আর হচ্ছে অক্রিয়। আচ্ছা, তো প্রথমে আমি বলি সহজাত প্রতিরক্ষা কী আর অর্জিত প্রতিরক্ষা কী। সহজাত বলতে কি বোঝো? যে তোমার নেচার, তাই না? সহজাতের যদি ইংলিশ করি তাহলে কী আছে? নেচার। তো মানুষের নেচার কি? যে মানুষ ঘুমাবে, খাওয়া দাওয়া করবে, পড়াশোনা করবে, নিজের জব ফিল্ডে যাবে, তাই না? এগুলো কি মানুষের নেচার। তার মানে আমাদের শরীরে একটা নেচার আছে যে কোনো জীবাণু গেলেই শরীর নিজে নিজেই তার প্রতি একটা প্রতিরক্ষা স্তর গড়ে তোলে। সেটা কি? তোমার সহজাত প্রতিরক্ষা, ঠিক আছে? যে শরীর নিজে নিজেই করে, এর জন্য বাইরে থেকে কোনো উদ্দীপনা দেওয়া লাগে না, ঠিক আছে? শরীর নিজে নিজেই করে, ঠিক আছে? বাইরে কোনো হেল্প লাগে না। আর অর্জিত প্রতিরক্ষা কি? যে তুমি একটা জীবাণু আইছে তোমার শরীরে, তোমার জীবাণু এই জীবাণুকে তোমার আইডেন্টিফাই করছে, প্রথমে আইডেন্টিফাই করে এর বিরুদ্ধে তোমার অ্যান্টিবডি তৈরি করছে। অ্যান্টিবডি তৈরি করলে কি তোমার জীবাণুটা, অ্যান্টিবডির কাজ কি? অ্যান্টিবডির কাজকে জীবাণুকে মেরে ফেলবে, তাই না? অ্যান্টিবডি কে তৈরি করে? বি লিম্ফোসাইট। তো অ্যান্টিবডির কাজকে জীবাণুকে মেরে ফেলবে। আচ্ছা, এক মিনিট ওয়েট করো। আচ্ছা, ঠিক আছে। অ্যান্টিবডির কাজ কি? জীবাণুকে মেরে ফেলবে। তো অর্জিত প্রতিরক্ষাটা সেটা হচ্ছে কি? যে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে সহজাতে আর অর্জিতের মধ্যে পার্থক্য কি? যে অর্জিততে অ্যান্টিবডি শরীর তৈরি করে, আর সহজাতে অ্যান্টিবডি তৈরি করে না। সহজাতে নর্মাল যে জিনিসগুলো সেগুলোই হয় শরীর, ঠিক আছে? আচ্ছা, তো অর্জিত আবার 2টা আছে, অক্রিয় আর সক্রিয়। সক্রিয় কি আর অক্রিয় কি? সক্রিয়টা হচ্ছে তোমার শরীরে অ্যান্টিবডি তোমার তৈরি হবে, হ্যাঁ, অ্যান্টিবডিটা তৈরি হইতে হবে। তো সক্রিয় পদ্ধতি আছে শরীর তোমার নিজে নিজেই অ্যান্টিবডিটা তৈরি করে, আর অক্রিয় পদ্ধতি আছে শরীর অ্যান্টিবডিটা নিজে নিজে তৈরি করতে পারে না। ক্লিয়ার? নিজে নিজে তৈরি করতে পারে না, বাইরে থেকে অ্যান্টিবডি এর শরীরকে দেওয়া প্রয়োজন হয়। আচ্ছা।